একটা আলোচনা চাওয়া হয়েছে যে জামাত ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে এবং অন্যান্য মন্ত্রণালয়ের দায়িত্ব কে নেবে, এটা আসলে এই আলোচনার সমাধান কিভাবে হবে? মানুষ আসলে জামাতকে যে ভোট দিবে, কি দেখে ভোট দিবে, জামাত কিভাবে সরকার পরিচালনা করবে? দেখেন, এই জিনিসটা প্রচার করা হচ্ছে কেন জানেন? জামাতের বাংলাদেশে বর্তমান 90% মুসলমান, এবং আপনি প্রত্যেকের মানুষকে, যারা আমাদের কিন্তু মানুষজন কিন্তু ইসলাম প্রিয় মানুষ, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, তার প্রত্যেকেই মনে করে যে হুজুররা ক্ষমতা আসুক, প্রত্যেকে চায়, কিন্তু ভোট দেওয়ার সময় হুজুরদেরকে ভোট দেয় না। কেন দেয় না জানেন? কারণ তারা মনে করে হুজুরদেরকে, এই যে এতদিন পর্যন্ত তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে হুজুরদের ভোট দিলে এটা তো গভর্নমেন্ট চালাতে পারবে না, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই জন্য ভোটের মাঠে যখন যায় তখন তারা চিন্তা করে আমি ভোট দিলে, হুজুরদেরকে ভোট দিলে ভোটটা আমার নষ্ট হবে, কারণ ওরা তো রাষ্ট্র চালাইতে পারবে না। কিন্তু আপনার কাছে কি মনে হয় যে বলা হচ্ছে অর্থমন্ত্রী কে হবে? বাংলাদেশের ইতিহাসে ভিন্ন অর্থ সিস্টেম পদ্ধতি চালু করেছে জামাত ইসলাম, যেখানে বাংলাদেশের গড় বাঁধা যে অর্থ ব্যবস্থা, সে অর্থ ব্যবস্থার বিপরীতে একটা ইসলামী অর্থ ব্যবস্থা কিভাবে চলতে হয়, ইসলামী ব্যাংকিং সিস্টেম কিভাবে চলতে হয়, সেটা প্রথম তৈরি করেছে জামাত ইসলাম। এবং সেটা যখন সফল হয়েছে, সেটা থিওরি গ্রহণ করেছে প্রত্যেকটা ব্যাংক, এবং শুধু বাংলাদেশ নয়, আমেরিকা পর্যন্ত এই থিওরিটা গ্রহণ করেছে। জামাত ইসলাম যে অর্থ ব্যবস্থা চালু করেছে, কোথা থেকে পেয়েছে? কারণ কোরআন ইজ দ্য ইচ অ্যান্ড এভরিথিং ইন দ্য হোলি কোরআন। কারণ জামাত মনে করে তারা ক্ষমতা আসলে কোরআন হবে তাদের সংবিধান। কোরআনে কি নেই? একটা জুতাই সেলাই থেকে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত, ইচ অ্যান্ড এভরিথিং মেনশন ইন কোরআন, এভরিথিং। অথচ আমরা বলি যে অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, অর্থ ব্যবস্থা কিভাবে চালাবে, রাজনীতি ব্যবস্থা কিভাবে চালাবে, আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে কয় ইসলামের রাজনীতি এক জিনিস, ধর্ম আরেক জিনিস। নো নো, ইসলামের প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মদিনা সনদের মধ্যে মদিনা সনদ ওয়াজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন অফ মুসলিম উম্মাহ। সেই কনস্টিটিউশনের প্রধান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সেই কনস্টিটিউশনের আলোকে সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে পত্তলিক ছিল, সেই রাষ্ট্রপতি খ্রিস্টান ছিল, হিন্দু ছিল। কিন্তু ভোটাররা সামনে কাকে দেখবে? অথচ প্রশ্ন করা হয় এই যে জামাত নিয়ে প্রশ্ন তুলছে, তারা হিন্দুদেরকে প্রার্থী করলো কেন? এটা কোথায় থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন? আপনি রাসূল থেকে, ইউ হ্যাভ টু লুক দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইসলাম। ইসলামের দিকে যেতে হবে আপনাকে, যেখানে একটা সাধারণ অর্থমন্ত্রী নিয়ে কথা বলছে, অর্থ সিস্টেম চালু করেছে। আপনি দেখেন এবার ইন্টারিম গভর্নমেন্ট, সবাই প্রশ্ন করেছে ইন্টারিম গভর্নমেন্ট, তারা তো কোনো দলীয় বিষয় না, তারা কি রাষ্ট্র চালাইতে পারবে? ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? বিশ্বের বিভিন্ন জায়গায় যারা ব্রেন ড্রেনের মাধ্যমে আমাদের মেধাবীরা চলে গিয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট কি করেছে? সেই মেধাবীদেরকে ইনভাইট করেছে, আসো আমাদের দেশ গঠন করো। এতদিন পর্যন্ত তোমাদেরকে পলিটিক্যালি বায়াস থাকার কারণে তোমাদেরকে সম্মান দেওয়া হয় নাই। বিডার চেয়ারম্যানকে নিয়ে আসা হয়েছে, আপনি ইলেকশনের প্রধানকে এনে আমাদের টেলিকমিশনের এখানে প্রধান বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? এভাবে বাংলাদেশের মেধাবীরা বিভিন্ন দেশে রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাচ্ছে, কিন্তু আমরা শুধু পলিটিক্যাল বায়াস হওয়ার কারণে যে আমার দল না করলে তার মেধার কোনো যোগ্যতা নাই। জামাত যদি ক্ষমতা আসে, জামাত এই মেকশিওরটা করবে, এই মেধাবীদেরকে যারা বিভিন্ন দেশে অবস্থায়, কোনো দল, সে আমার দল করতে হবে কোনো শর্ত না, সে আমার দল করতে হবে কোনো শর্ত নয়, সে যদি আমার দেশের সন্তান হয়, সে যদি দেশের প্রতি কমিটেড হয়, সে যদি যোগ্য হয়, সে যদি দুর্নীতিপরায়ণ না হয়, তাহলে জামাত এবার আপনি দেখেন, কিন্তু দলের বাইরে গিয়ে মন্ত্রিসভা গঠন করবে, এই যে সমঝোতার জামাত যে সমঝোতার সবাইকে ইনভাইট করছে, কি বলে ইনভাইট করেছে? তুমি দুর্নীতি করবে না, এই কমিটমেন্ট দাও। তুমি দেশকে ভালোবাসবে, এই কমিটমেন্ট দাও। তুমি যদি দুর্নীতি করবে না কমিটমেন্ট দাও, দেশকে ভালোবাসা কমিটমেন্ট দাও, তাহলে তুমি আমার সমঝোতা, আমার জোটের মধ্যে অংশ হতে পারবা। তার মানে ভবিষ্যতে জামাত যদি ক্ষমতা আসে, জামাত পুরো বিশ্ব থেকে যেখানে যেখানে আমাদের মেধাবীরা আছে, প্রত্যেকে যোগ্য, যারা কমিটেড, যারা দুর্নীতিপরায়ণ করবে না, দুর্নীতি করবে না, যারা হচ্ছে দেশকে ভালোবাসবে, তাদেরকে নিয়ে এসে একটা এত সুন্দর ওয়েলফেয়ার স্টেট যেটাকে বলে সেটি তৈরি করা। জি, একটু সাইমন পারভেজ ভাই আপনার কাছে একটু যেতে চাই। এখন অনেকে এই যে যখন জামাতের কারা মন্ত্রী হবেন, অর্থমন্ত্রী কারা হবেন, এই আলোচনাটা যখন সামনে আসলো, তখন আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন জায়গায় এই প্রশ্নটাও আসছে যে জিয়া রহমানের যে মন্ত্রিসভায় যেসব দক্ষ লোক ছিলেন, তার লিগ্যাসি অনেকটা ধরে রাখতে পেরেছিলেন বেগম খালেদা জিয়া, তাদের মধ্যে অনেকেই এখন নেই, অনেকে আবার বার্ধক্যে পৌঁছে গেছেন। নতুন বাংলাদেশের যে একটা ভিন্ন রকম চাহিদা আছে, সেখানে তারেক রহমানের যে একটা টিম, সেই টিম নিয়েও তো নিশ্চয়ই নতুন করে চিন্তাভাবনা আছে। সেই টিম কীভাবে গঠন হবে বা সেই টিমে কারা কারা থাকতে পারে? আমাদের যদি জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারে, তাহলে সেই টিমে কারা থাকবেন সেটা তো আসলে নির্বাচনের পরেই ঠিক করা হবে। কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি যে বিশ্বের বিভিন্ন জায়গার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিভিন্ন একাডেমিক রয়েছেন, রিসার্চার রয়েছেন, ইকোনমিস্ট রয়েছেন, তাদের সবার সাথেই তারেক রহমান ব্যক্তিগতভাবেও যোগাযোগ রাখেন। এবং আপনি যদি রিসেন্টলি আমাদের পলিসি ড্রিভেন পলিটিক্স দেখেন,
তাহলে দেখবেন যে কোর যে বিষয়গুলো আমরা বলেছি, আমরা কৃষির উন্নয়নের কথা বলেছি, আমরা ফ্যামিলি কার্ডের কথা বলেছি, আমরা কিভাবে পরিবেশ উন্নয়ন করব সেটা বলেছি, আমরা হেলথ সেক্টরে বলেছি, এই যে এডুকেশন, এমপ্লয়মেন্ট ইত্যাদির কথা বলেছি। এই প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের আলাদা টিম তৈরি করা হয়েছে এবং এই প্রত্যেকটা টিমেই শুধু বাংলাদেশ না, পুরো পৃথিবী থেকে যারা গ্লোবালি রিকগনাইজড যে এক্সপার্ট রয়েছেন সেই এক্সপার্টদের কিন্তু সেখানে তাদের মতামতের উপরে ভিত্তি করে এই কোর পলিসিগুলো কিন্তু ঠিক করা হয়েছে। অর্থাৎ এক ধরনের প্রিপারেশন গত 1 বছর থেকেই বিএনপির মধ্যে রয়েছে যে পুরো পৃথিবী থেকে কিভাবে বিভিন্ন গুণী মানুষকে নিয়ে এসে এবং বাংলাদেশের মধ্যে যারা গুণী মানুষ রয়েছেন তাদের বিভিন্ন বিষয় ভিত্তিক যে এক্সপার্টিস রয়েছে সেগুলো একত্রিত করে কিভাবে সরকার পরিচালনা করা যায় সেইটার একটা ট্রেনিং কিন্তু অলরেডি আমাদের হয়েছে এবং সেটার প্রস্তুতিও বিএনপির রয়েছে। আমি আমার সহ আলোচকের কয়েকটি বিষয় নিয়ে একটু আলোকপাত করতে চাই। আমার কাছে মনে হয় যে জামাতে ইসলামী মোটেও হচ্ছে দেশ পরিচালনার জন্য উপযুক্তও না এবং তারা প্রস্তুত না। তার একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই যে তাদের মধ্যে তারা কি বলছেন এবং কি করছেন এই দুইটির মধ্যে একটা বড় ধরনের ফারাক আমরা মাঝে মাঝেই দেখতে পাই। একদিকে তারা বলেন যে আমরা কোরআন নিয়ে আমরা সেটাকে সামনে রেখে সেটা নিয়মকানুন মেনে আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই, আবার যখন ইন্ডিয়ান কাউন্টারপার্টদের সাথে গল্প করেন, কথা বলেন, তখন আবার তারা বলেন যে তারা শরিয়া প্রতিষ্ঠা করতে চান না। আমরা দেখি যে তাদের ব্যাংকিং যে পলিসি উনি বললেন সেই পলিসি যদি তারা করতে চান তাহলে আমাদের যে প্রাতিষ্ঠানিক এবং মেইনস্ট্রিম যে পলিসি রয়েছে সেই পলিসির কি হবে? তারা কি পুরাটা শাটডাউন করে ফেলবেন? আমাদের যে পুরো ব্যাংকিং সিস্টেম রয়েছে তাদের পলিসি আসলে কি? আমরা এখন পর্যন্ত জামাতে ইসলামের কাছ তারা যেটা থেকে বলতে যাচ্ছে ইসলামী ব্যাংক করতে গিয়ে তো পুরোটাকে শাটডাউন করতে হয়নি। তারা যে ইসলামী ব্যাংকের যে উদাহরণ তুলে ধরছে সেটা করতে কি পুরোটা শাটডাউন করতে হয়েছে? তার মানে একদিকে তারা মেইনস্ট্রিম ব্যাংকিংও রাখবেন আবার আরেকদিকে তারা ইসলামিক ব্যাংকিংও থাকবে। তাহলে তো মানে তাদের এই যে কথাবার্তার যে ফারাক, মানে তারা একদিকে বলছেন যে পুরোপুরি কোরআন মেনে তারা কাজ করবেন, আবার তারা বলছেন যে না দুইটা ব্যবস্থাই থাকবে। অর্থাৎ এক ধরনের ধোঁয়াশা কিন্তু তাদের পলিসিতে আমরা সবসময় দেখতে পাই, যে কারণে জনগণের মধ্যেও তাদের যে দ্বিধা এবং তাদের যে দুইটি রূপ সেটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছি। আমরা দেখেছি এবং ছাত্র রাজনীতির মধ্যেও আমরা বারবার দেখেছি যে তারা একই সাথে তাদের দলও করেন, আবার একই সাথে আমাদের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট এর আগে ছিল তাদের অংশও তারা ছিলেন। এই যে নানাভাবে যে তাদের মধ্যে একটা দ্বিচারিতা, সেই দ্বিচারিতা কিন্তু বরাবরই আমরা জামাতে ইসলামের পলিটিক্সের মধ্যে দেখি। আমি একটু বলি, কারণ অনেক কথা উনি বলেছেন। তো তার মানে আমরা সবসময় দেখি যে জামাতে ইসলামী ইকুয়েট করেন ইসলাম এবং এই যে রাজনৈতিক দল, এই দুটিকে তারা একই পাল্লায় মাপেন। ইসলাম এবং রাজনৈতিক দল জামাত ইসলামী এক না, এটা আমরা বারবারই বলার চেষ্টা করছি। যারা দর্শক রয়েছেন তাদেরও আমার কাছে মনে হয় এই সম্পর্কে ধারণা রয়েছে যে জামাতে ইসলাম যে ইসলামের কথা বলেন বা যেভাবে তারা ইসলাম প্র্যাকটিস করেন সেটাই ইসলাম, আর বাকি সবাই যে ইসলাম প্র্যাকটিস করছেন না এইটা তো একটা ভয়ঙ্কর কথা। এই যে 90% যে মুসলমানের এই দেশ, তার আমরা সবাই তো মুসলমান, আমরা সবাই ধর্ম পালন করি এবং অন্যান্য ধর্মে যারা রয়েছেন তাদেরও এই দেশ রয়েছে। তার মানে শুধু জামাতে ইসলামীর ইসলাম বা তাদের ব্যাখ্যার যে ইসলাম সেটা কি আমরা ইসলাম ধরব, এইটা আমার কাছে মনে হয় যে খুবই একটি দুর্ভাগ্যজনক কথাবার্তা আমরা দেখতে পাই। একটু থামেন, আমি একটু শেষ করি। এই কারণে আমার কাছে মনে হয় যে কেন জামাতে ইসলাম ভোটে আসতে পারেন না, ভোটে জিতে আসতে পারেন না। তার মানে এই না যে উনি বলছেন যে মৌলবীরা বা মোল্লারা বা ইসলামিস্ট বা যারা ইসলাম নিয়ে কাজ করেন তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, এই কারণে এই ধারণার ভুল ধারণা ওনার কোট আনকোট সেটার উপরে ভিত্তি করে জামাতে ইসলামীকে ভোট দেওয়া হয় না, এটা ঠিক না। আসলে জামাতে ইসলামী যে ইসলামের কথা বলে আবার তাদের মধ্যে যে দ্বিচারিতা, সেটার প্রতিবাদ হিসাবেই বারবার জনগণ ভোটে প্রত্যাখ্যান করেছে জামাতে ইসলামীকে, এবং সামনে যে আমাদের নির্বাচন আসছে সেই নির্বাচনেও তারা বিপুলভাবেই প্রত্যাখ্যাত হবেন বলেই আমার